অর্থনীতির হালচাল ও ভবিষ্যৎ, বিশেষ করে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিককে পরিস্থিতিকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক মন্দা, মূল্যস্ফীতি, ডলার সংকট, রপ্তানি চাপ এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে এগোচ্ছে। একদিকে রেমিটেন্স বৃদ্ধি, রপ্তানি উন্নতি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের স্থিতিশীলতা অর্থনীতিতে নতুন আশার বার্তা দিচ্ছে। অন্যদিকে ব্যাংকিং খাতের দুর্বলতা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগের স্থবিরতা এখনো বড় উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউর রহমান জিয়া, সম্পাদক অর্থসূচক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত রয়েছেন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, প্রফেসর ও ডিরেক্টর, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাই ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আপনার কাছে। আমি আপনাকে জানতে চাই, এই যে বাংলাদেশের অর্থনীতির বর্তমান সবচেয়ে বড় শক্তি কোন খাত, রেমিটেন্স, রফতানি নাকি অভ্যন্তরীণ চাহিদা, কি মনে করছেন? অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমাদের অর্থনীতির আভ্যন্তরীণ যে চাহিদা আছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আভ্যন্তরীণ চাহিদা আছে বলেই হচ্ছে আমাদেরকে আমদানি করতে হয়, আভ্যন্তরীণ চাহিদা আছে বলেই হচ্ছে আমাদেরকে রপ্তানি করতে হয়, এবং রপ্তানি করেই শুধুমাত্র তখন হচ্ছে আমরা বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা হয়তো আমরা বাড়াতে পারি, এবং হচ্ছে আমাদের যে অর্থনীতির যে গতি প্রকৃতি বা চালিকা শক্তি সেটাকে অব্যাহত রাখতে পারি। সুতরাং এগুলো একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কিন্তু এক কথায় যদি বলতে চান যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আভ্যন্তরীণ চাহিদা এবং সেটা নিরূপণ করা এবং সেটাকে মিট আপ করা, এটাকে সমন্বয় করার যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন থেকে যায় যে আমাদের এই আভ্যন্তরীণ চাহিদা এটা মিট করার ক্ষেত্রে কি কি বিষয় আছে। এখানে কিন্তু আমদানিও আছে, রপ্তানিও আছে। যেমন আভ্যন্তরীণ চাহিদা হচ্ছে আমাদেরকে অনেক কিছু আমদানি করতে হয়, মেশিনারিজ আমদানি করতে হয়, ভোগ্যপণ্য আমদানি করতে হয়, লাক্সারিয়াস অনেক আইটেম সেগুলো আমদানি করতে হয়। আমদানি যখন আমরা করি সেগুলো কিন্তু আবার প্রক্রিয়াকরণ করে আবার রপ্তানিও করি। যেমন এই মুহূর্তে গার্মেন্ট শিল্পের কথা যদি আমরা বলি, গার্মেন্ট শিল্পের যে সবচেয়ে বেশিরভাগ যেটা দরকার হয় সেগুলো হচ্ছে ফ্যাব্রিক্স, থান কাপড়, অ্যাক্সেসরিজ, মেশিনারিজ। এগুলো যখন আমরা আমদানি করি, আমদানি করার পরে এগুলো প্রক্রিয়া করে যখন আমরা রপ্তানি করি, সুতরাং আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য এই দুইটাই কিন্তু হচ্ছে দেশের আভ্যন্তরীণ যে অর্থনীতির চাহিদা আছে সেটাকে মিট করার জন্য, সেটাকে পরিপূর্ণ করার জন্য কিন্তু একটি সামষ্টিক প্রক্রিয়া। এখন আপনার যে প্রশ্নটা আমি যদি সঠিকভাবে বুঝে থাকি যে এই মুহূর্তে আমাদের অর্থনীতির সঠিক চিত্রটা আসলে কি, সঠিক চিত্রটা হচ্ছে যে এই মুহূর্তে অর্থনীতির অবস্থা খুব বেশি ভালো নয়। যদিও আমরা দেখতে পাচ্ছি যে রেমিটেন্স ফ্লো সেটা কিছুটা স্থিতিশীল, আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে সেটাও প্রায় 31 বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। এটা দেশের আমদানি বাণিজ্য এটা মিট করার জন্য যে চাহিদা প্রয়োজনটা আছে সেটা মিট করার জন্য যথেষ্ট বলে আমরা এই মুহূর্তে মনে করছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে রপ্তানি কিন্তু স্থিতিশীল এর থেকে কিছুটা পিছিয়ে যাচ্ছে। এখন রপ্তানি স্থিতিশীলতার চেয়ে একটু পিছিয়ে যাচ্ছে, এরও কিন্তু বেশ কিছু যৌক্তিক কারণ থাকতে পারে। যেমন হচ্ছে একটি বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক যে স্থিতিশীলতা এটা কিন্তু এখানে এই মুহূর্তে অনুপস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন ধরনের সাবোটেজ হচ্ছে, অগ্নিকাণ্ড ঘটছে। নিকট অতীতে আমাদের দেশের সবচেয়ে প্রধানতম বিমানবন্দর সেখানে অগ্নিকাণ্ড ঘটলো, এবং দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ কিন্তু এটা বিরাজ করছে। সুতরাং এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু দেশে ছাপিয়ে বিদেশেও কিন্তু যারা আমদানিকারক অথবা রপ্তানিকারক উভয়ের কাছে কিন্তু পৌঁছে যায়। এই মুহূর্তে তো আমরা কোনো ইনফরমেশন কিন্তু লুকিয়ে রাখতে পারি না, এটা যে কোনো দেশে কিন্তু মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। সুতরাং তারা আমাদের এখান থেকে ক্রয় আদেশ দেওয়ার ক্ষেত্রে হয়তো দ্বিতীয়বার চিন্তা করেন, অথবা এখানে যদি রপ্তানি করতে আসেন বলে সেই ক্ষেত্রেও তাদের চিন্তা করতে হয় যে এখানে যখন আমরা রপ্তানি করব এদের থেকে যে টাকা পয়সা গুলো সেগুলো সময় মতো সঠিকভাবে পাওয়া যাবে কিনা। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতা দেশের অর্থনীতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু পূর্ব শর্ত। আরেকটা বিষয় একটু বলতে চাই যে আমাদের কিন্তু ইনপুট প্রাইস যেটা আছে, নিকট অতীতে বিদ্যুতের একটি সমস্যা কিন্তু প্রকট হিসেবে দেখা যাচ্ছে, জ্বালানি সংকট দেখা যাচ্ছে। মানে
গ্যাস এর মূল্য এটা বাড়ানো হয়েছে। সুতরাং আভ্যন্তরীণ যে ব্যবসা বাণিজ্য যারা এগিয়ে নেবেন, আমাদের উদ্যোক্তা শ্রেণী যারা আছেন, তারা কিন্তু অনেকটা একটু মানে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না যে নতুন বিনিয়োগ করবেন। যেহেতু এক্সিস্টিং যে বিনিয়োগ আছে সেগুলো সেটাই দেখা যাচ্ছে স্থবির হিসেবে পড়ে আছে। এখানে তারা গ্যাস পাচ্ছেন না, বিদ্যুৎ পাচ্ছেন না, নিয়ম শৃঙ্খলা বা আইন শৃঙ্খলার একটা অবনতিশীল পরিবেশ। সুতরাং তারা খুব বেশি মাত্রায় আগ্রহ এই মুহূর্তে দেখাচ্ছেন বলে আমরা মনে করছি না। ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। এবার আমি প্রশ্ন রাখতে চাই জিয়াউর রহমান, যে আপনার কাছে আমি একই বিষয় নিয়ে জানতে চাই, বাংলাদেশের অর্থনীতির বর্তমান সবচেয়ে বড় খাত কোনটি দেখছেন আপনি? না, আমিও একমত যে বড় খাত আসলে তো আমাদের অভ্যন্তরীণ চাহিদা, অভ্যন্তরীণ বাজার। একটা ছোট্ট একটি দেশে এত বিশাল জনসংখ্যা, যে একটা বাজার, যে ক্রয় ক্ষমতা গত কয়েক দশকে তো বেড়েছে আমাদের, সুতরাং এটি একটি বড় চালিকা শক্তি। আমরা পণ্য কিনি বলেই উৎপাদকরা পণ্য উৎপাদন করে, আবার সেখানে কর্মসংস্থান হয়, ঠিক আছে, কাঁচামাল আমদানি করা হয়, ভোগ্যপণ্য আমদানি করে, সেখান থেকে আবার সরকার এক ধরনের রেভিনিউ পায়, হ্যাঁ, ইনপুট ডিউটি যেটা সেটা পায়। তো সুতরাং এইটি একটি বড় সেক্টর, কিন্তু এইগুলোর সাথে আসলে একটির সাথে একটা ইন্টার রিলেটেড, এবং সবগুলো আমি মনে করি কম বেশি গুরুত্বপূর্ণ। কোনোটা যদি হয় আপনার 80, কোনোটা হয়তো হবে 90, কোনোটার সাথে 70, বিষয়গুলো এইরকম আর কি। তো তিনটি সেক্টর খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি সেক্টরের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে আমরা যদি রেমিটেন্সটা ছাড়া আর কোথাও কিন্তু খুব বেশি স্বস্তির আভাস দেখছি না। রেমিটেন্সটা শুধুমাত্র মোটামুটি একটা ভালো প্রবাহ আছে, এবং বেশ সন্তোষজনক একটি প্রবাহ মাঝখানে আমরা দেখেছি, বা ধারাবাহিকতা এখনো আছে। কিন্তু আপনি যদি ধরেন অভ্যন্তরীণ বাজারের কথা বলবেন, অভ্যন্তরীণ বিনিয়োগের কথা বলবেন, এই জায়গায় কিন্তু সংকুচিত হয়ে আসছে, চাহিদা কিন্তু অনেক কমে আসছে। জাস্ট 2-3 দিন আগে কিন্তু বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী ওনারা স্বীকার বললেন আমাদের যে ধরেন রড সিমেন্টের ফ্যাক্টরি যেগুলো আছে, এগুলো কিন্তু পুঁজিঘন শিল্প, অনেক পুঁজি, ব্যাংকের অনেক ফাইন্যান্স আছে সেই ইন্ডাস্ট্রিগুলো, এবং শ্রমঘন পাশাপাশি একই সাথে ওই ইন্ডাস্ট্রিগুলোতে 40%, 45% পর্যন্ত মাত্র ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছে। একটা ইন্ডাস্ট্রি যদি তার 60-70 ইউটিলাইজ না করতে পারে, তার পক্ষে কিন্তু আসলে প্রফিটেবল অবস্থায় রান করানোই মুশকিল হয়ে যায়। কিন্তু তারা 50% পর্যন্ত উঠতে পারছে না, কারণ কি অভ্যন্তরীণ চাহিদা কমে গেছে। দুইভাবে কমেছে। একটা কমেছে যে আপনি জানেন যে রাষ্ট্র অনেক বড় বড় ধরনের অবকাঠামো তৈরি করে, ব্রিজ, কালভার্ট, নানা ধরনের কিছু। এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছেন, তারা এসে কিন্তু এই ধরনের প্রকল্প আগে যেগুলো চলমান ছিল অনেকগুলো কিছু বন্ধ রেখেছেন, অনেকগুলো প্রকল্প পাশ হয়েছিল কিন্তু অর্থ বরাদ্দ দেওয়া হয়নি, আবার নিজেরাও খুব বেশি প্রকল্প নেয়নি। এটি একটি বাস্তবতা। আবার অন্যদিকে যেহেতু একটা অর্থনীতি একটা এক ধরনের ধীরগতি চলছে এবং একটা রাজনৈতিক অনিশ্চয়তা চলছে, সেই কারণে ইন্ডিভিজুয়াল যারা হোম বিল্ডার্স, যারা বাড়ি বানায়, তাদের তো বড় একটা কনজাম্পশন করে রড সিমেন্টের, তারা আপনি দেখবেন যে বাড়ি এখন এই মুহূর্তে খুব একটা বানাচ্ছে না। কারণ কি সে মনে করে যে আমি যে জমানোর টাকা দিয়ে বানাবো, কিংবা আমি এই মুহূর্তে ব্যাংক ঋণ নিয়ে বাড়িটা বানাবো, যদি রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, কিংবা নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনে আরও অস্থিতিশীল অবস্থা চলে, তাহলে তো আমার আয়ের সাথে ব্যয়, আমি তো এটা ভাড়া দিয়ে হয়তো, হ্যাঁ, আমি যে ঋণের সুদ এটা আমি সার্ভিস করব, কিন্তু আমি যদি ভাড়া না দিতে পারি বা অর্থনৈতিক অবস্থা যদি আরও খারাপ হয়, আমার আয়ের রোজগার খারাপ হয়, এগুলো একটা। ইভেন আপনার খাবারের দোকান, কাপড়ের দোকান, আপনি মার্কেটে গিয়ে দেখেন এগুলো আগের চেয়ে বিক্রি অনেক কমে গেছে। তো সুতরাং অভ্যন্তরীণ চাহিদার কিন্তু একটা বড় ধরনের ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, এবং এটি কিন্তু আমাদের শিল্পের ক্ষেত্রে প্রভাব ফেলছে। 1, 2 নম্বর হচ্ছে আপনার বেসরকারি খাতের যে ঋণের প্রবাহ প্রবৃদ্ধি, সেটি কিন্তু গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে এসছে। আপনি একবার চোখ বন্ধ করে ভাবেন, 2020-21 সালে যখন করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বের মতো বাংলাদেশের লকডাউন ছিল, সবকিছু বন্ধ ছিল, তখনও কিন্তু এত খারাপ অবস্থা হয় নাই এখন যতটা খারাপ অবস্থা বেসরকারি ঋণের প্রবৃদ্ধির ক্ষেত্রে। কারণ কি, এই যে বললাম সামগ্রিক অবস্থা, একদিকে আপনার রাজনৈতিক অনিশ্চয়তা, একদিকে গ্যাস বিদ্যুতের স্বল্পতা, আরেকদিকে হচ্ছে সারা দেশ জুড়ে আইন শৃঙ্খলার একটা অবনতি হয়েছে, নানা ধরনের তাণ্ডব চলছে। গত 15 দিনের চিত্র যদি আপনি দেখেন, কমপক্ষে 3টা বাণিজ্য মেলা বিভিন্ন জেলা শহরে, থানা শহরে কিন্তু এই সিজনে শুরু হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময় কিন্তু চলে বাণিজ্য মেলাগুলো। এই মেলা 3টা বন্ধ করা হয়েছে, তৌহিদের জনতার নামে কিছু লোক এইসব গিয়ে বন্ধ করেছে। তো এখন এই যে মেলা, এই মেলায় কি বিক্রি হয়? ওখানে কিন্তু ইম্পোর্টেড লাক্সারিয়াস গুড বিক্রি হয় না, ওখানে কিন্তু আমার দেশের যে এসএমইর যে প্রোডাক্ট মূলত সেগুলো বিক্রি হয়। বড় বড় ইন্ডাস্ট্রি কিছু প্রোডাক্ট হয়তো বিক্রি হয়, কিন্তু মূলত বিক্রি হয় হলো এসএমইর প্রোডাক্ট। আপনি যে এই মেলাকে কেন্দ্র করে বিশাল এক ধরনের লেনদেন হয়, কেনা বেচা হয়, আপনি এই মেলাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই প্রোডাক্টগুলো কি বিক্রি হবে? তাহলে এসএমইর যে উদ্যোক্তারা প্রোডাক্ট পণ্য উৎপাদন করছে, তারা এই পণ্য কোথায় বিক্রি করবেন? সে যে ঋণগুলো নিচ্ছে, সেই ঋণগুলো পরিশোধ কীভাবে করবেন? এমন একটা অবস্থা। এবং
এই ছোট ছোট বাজারে যে মেলায় যে হামলা হচ্ছে, বন্ধ হচ্ছে, সেটা কিন্তু সিম্বলিক বিষয়, এটা তাৎপর্য কিন্তু অনেক বড়। আপনি বড় উদ্যোক্তা যারা আছেন তারাও কিন্তু ভয় পান যে আজকে ছোটটাতে হচ্ছে, 2 দিন পরে আমার বড় ইন্ডাস্ট্রিতে হতে পারে। কিংবা বিদেশি যারা ক্রেতা আছেন, বিদেশি যারা বাংলাদেশে বিনিয়োগকারী আছেন, তারাও ভাবেন যে এখানকার যে সিচুয়েশন, এরকম একটা বাণিজ্য মেলার মতো নির্দোষ একটা মেলায় যদি হামলা হয়, বন্ধ হয়ে যায়, তো সেই দেশে তো বিনিয়োগ করা মুশকিল। সেই দেশে তো আমার আসলে সে দেশে পণ্য কেনাও মুশকিল। আমি যে গার্মেন্টস থেকে পণ্য কিনবো, 2 দিন পরে হঠাৎ করে সেই গার্মেন্টসে হামলা হবে না, কিংবা চারপাশে এরকম নাজুক পরিস্থিতি তৈরি হবে না, তার নিশ্চয়তা সময় মতো আমি পণ্যটা পাবো। সবকিছু মিলিয়ে আমি মনে করি যে এই মুহূর্তে খুব বড় ধরনের চ্যালেঞ্জিং সময় আমরা পার করছি। অথচ এই সময় আমাদের একটা ভালো প্রস্তুতির সময় দরকার ছিল। কারণ আপনি জানেন আগামী বছর আমরা এলডিসি থেকে গ্রাজুয়েশন করব, এবং এই সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আপিল করবে না কোনো সময় বাড়ানোর জন্য। তো যদি না হয় আগামী বছরই আমরা গ্রাজুয়েশন করব। এরপর হয়তো উন্নত দেশগুলো আমাদেরকে 3 বছর সময় দিতে পারে বাড়তি, সেটা কিন্তু আইনগতভাবে বাধ্য না তারা দিতে। আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে 3 বছর সময় দিতে পারে। এই 3 বছর সময়ের মধ্যে আমরা সব গুছিয়ে নিতে চাই, তাহলে এখন থেকে তো প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির জন্য বিনিয়োগ দরকার, বিনিয়োগ অনুকূল পরিবেশ দরকার, তাই না? সেই জায়গাটা কিন্তু হুমকির মুখে আছে। এটা একটা উদ্বেগের বিষয়। এই বিষয়ে আমরা কথা বলবো, তবে আমরা বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব জিয়াউর রহমান জিয়া, আমি আবার জানতে চাই, এই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ কেন ধারাবাহিকতার চ্যালেঞ্জের মুখে পড়ছে, কি মনে করেন এই বিষয়ে? মূল্যস্ফীতি তো আসলে আমাদের একটা বার্নিং ইস্যু হয়ে গেছে কয়েক বছর ধরে। গত সরকারের আমল থেকে শুরু হয়েছে উচ্চ মূল্যস্ফীতি, এবং এই সরকারের আমলে এসে যেটা আমরা আশা করেছিলাম কিছুটা কমেছে, কিন্তু যতটা আশা করেছিলাম ততটা কিন্তু হয়নি। অথচ এই সময়ের মধ্যে শ্রীলঙ্কা, এই সময়ের মধ্যে ইন্ডিয়া, এরকম অনেকগুলো দেশ কিন্তু মূল্যস্ফীতিকে অনেক সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে। মুশকিল হয়েছে যে মূল্যস্ফীতির অনেকগুলো দিক আছে। মূল্যস্ফীতি ঘটে 2টা কারণে। একটি কারণ হচ্ছে যে আপনি ধরেন যে বাজারে যদি পণ্যের সরবরাহ কম থাকে, তাই না, সিন্ডিকেট থাকে, চাঁদাবাজি থাকে, সেটা একটি কারণ। আরেকটি কারণ হলো যে আপনার বাজারে যদি মুদ্রার সরবরাহ বেশি থাকে, টাকা বেশি থাকে, পণ্য কম, কিন্তু আপনার কাছে অনেক টাকা, আমার কাছে অনেক টাকা, তখন আমি টাকার মায়া করবো না, যে কোনো মূল্যে জিনিসটা কিনতে চাইবো। এই তো বিষয়। এখন বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত যে কাজ, বা সরকার যে কাজটা করতে পেরেছে, সেটি হচ্ছে যে বাজারে যাতে মুদ্রার সরবরাহটা কম থাকে, সেই কারণে রেপো রেট বাড়ানো সহ নানা ধরনের মেজারের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে ফেলা, ব্যাংকগুলোর কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটু টাকা বেশি নিয়ে যাওয়া, এটি একটি কাজ। কিন্তু এটির আবার 2টি দিক আছে। এটির একটি দিক ভালো দিক, যেমন আপনি বাজারে বাড়তি টাকা কম থাকছে, কিন্তু এটার আবার বাজে দিকও আছে। বাজে দিক আছে কি, এটা করতে গিয়ে ব্যাংকের সুদের হার কিন্তু বেড়ে গেছে। যে ব্যাংকের সুদের হার ছিল ইন্ডাস্ট্রিতে যে লোন দেয় ব্যাংকগুলো, সেটা ছিল আপনার 9, 10, 11, সেগুলো এখন 13, 14, 15, 16। এখন যখন ইন্ডাস্ট্রিগুলো যখন বেশি সুদে ঋণ নিয়ে পণ্য উৎপাদন করবে, তখন তো পণ্যের উৎপাদন খরচ বাড়বে। তখন কি সে লোকসান দিয়ে বিক্রি করবে? সে তো এর সাথে যে উৎপাদন খরচ যেটা হয়েছে তার সাথে কিছু প্রফিট যোগ করে সে কিন্তু বিক্রি করবে। তার মানে সে কিন্তু আরো বেশি দামে বিক্রি করছে। তো বেশি দামি পণ্য আমি কিনছি, তার মানে মূল্যস্ফীতি হচ্ছে, সেটা একটি বিষয়। সুতরাং আমরা মনে করি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ বা সুদের হার বাড়িয়ে যে একটা পন্থা সরকার বেছে নিয়েছে, বাংলাদেশ ব্যাংক বেছে নিয়েছে, এটি খুব বেশি ফ্রুটফুল হিসাবে আমাদের এখানে প্রমাণিত হয়নি। এটি একটি ভুল সিদ্ধান্ত। এর সাথে যদি আরো আনুষঙ্গিক অন্যান্য মেজার নেওয়া যেত, তাহলে এটা ভালো কাজ করতো। কিন্তু এটা শুধুমাত্র একক একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এর বাইরে যেগুলো আছে, আপনার পণ্যের সরবরাহ বাজার খুব একটা স্মুথ না। আপনার বিদ্যুতের সরবরাহ, বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে দিতে পারছে না, ইন্ডাস্ট্রির প্রোডাকশন কম হচ্ছে, ইন্ডাস্ট্রির প্রোডাকশন কস্ট বেশি হচ্ছে, অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আপনার গ্রাম থেকে যে কাঁচামালগুলো আসে, ধর উত্তরবঙ্গ থেকে সবজি আসছে, অমুক আসছে, পোর্ট থেকে নানা ধরনের পণ্য নামছে, আমদানি করা পণ্য আসছে, এই যে বিপণন চেইনটা, সেই বিপণন চেইনের মধ্যে নানা ধরনের সমস্যা আছে। আমরা আগের সরকারগুলো যা পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, আমরা দায়ী করতাম, আলোচনা করতাম, তবুও একটা হয়তো মনে করতাম সরকার অসহায়। কারণ কি, তাদের ভোটের কারণে যেতে হয় তার কর্মীদের কাছে। কর্মীদের একটা অংশ আসলে এই ধরনের সিন্ডিকেট, এই ধরনের চাঁদাবাজি, এগুলোর সাথে যুক্ত। সরকার চাইলে অনেক সব পারছে না। এই সরকারকে তো ভোটের জন্য যেতে হবে না পাবলিকের কাছে। এই সরকার তো একটা নির্বাচন দিয়ে বিদায় নেবে, তাহলে সে কেন এসব বিষয় কন্ট্রোল করতে পারে? সে কেন পুরোপুরি চাঁদাবাজি কন্ট্রোল করতে পারে না? সে কেন সিন্ডিকেট কন্ট্রোল করতে পারে না? আমরা যতটুকু জানি, সিন্ডিকেট আগে একটা গ্রুপের কাছে ছিল ব্যবস্থাপনা, বাজারের ব্যবস্থাপনাটা, চাঁদাবাজিটা এখন চেঞ্জ হয়ে আরেকটা গ্রুপের কাছে গেছে। কিন্তু বাস্তবে কিন্তু এগুলোর ক্ষেত্রে মুক্তি মেলেনি। এই যে মুক্তি মেলেনি, সে কারণেই কিন্তু আপনার যে সবজিটা উত্তরবঙ্গে 10 টাকা কেজি কৃষক বিক্রি করে, সেই সবজি আপনি বাজারে কিনছেন 40 টাকা করে, 50 টাকা করে। সুতরাং এই জায়গাগুলো আসলে অ্যাড্রেস করা দরকার।
আমি মনে করি যে এই সরকার যদি কিছু এক্সাম্পল তৈরি করতে চায় তাহলে এই জায়গাটা একটা প্রথম প্রায়োরিটি হওয়া উচিত, কারণ এর সাথে গণমানুষের, সাধারণ মানুষের ভালো থাকা না থাকা সম্পর্কযুক্ত। একটা মানুষ যদি অনেক কষ্টে যে আয় করছে, সে আয় দিয়ে যদি তার সন্তানের মুখে ঠিকমতো পুষ্টিকর খাবার তুলে দিতে না পারে শুধুমাত্র দ্রব্যমূল্য বেশি বলে, তাহলে তার চেয়ে তো রাষ্ট্রের ব্যর্থতা, তার চেয়ে আমাদের হতাশার আর কিছু থাকবে না। তো আমরা মনে করি যে এই জায়গাগুলো এখন চিন্তা করা উচিত যে শুধুমাত্র মুদ্রা সরবরাহ কন্ট্রোল করে না, সুদের হার বাড়িয়ে না, এর সাথে অন্যান্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো সরকার নেবে এবং নিয়ে এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনবে। ধন্যবাদ আপনাকে। আমি এবার যুক্ত হতে চাই ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আপনার সাথে। আমি জানতে চাই, জনগণের জীবনমাত্রায় ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না, এর প্রতিকার কি হতে পারে? না, এটা তো আসলে একটি কল্যাণকর রাষ্ট্র যদি আমরা চিন্তা করি যে ওয়েলফেয়ার স্টেট, একটা ওয়েলফেয়ার স্টেটে অবশ্যই নাগরিকদের যে মৌলিক চাহিদা সেটা পূরণ করতে হবে, এবং সেটা যে দামেই হোক না কেন। অনেক দেশ আছে সেখানে হচ্ছে কস্ট অফ লিভিংও বেশি, কিন্তু সেখান থেকে হচ্ছে সামাজিক বা অর্থনৈতিক নিরাপত্তা বা যেটাকে আমরা বলি সোশ্যাল সেফটি নেট, সেটাও কিন্তু তার পরিধি বা ব্যাপকতা সেটা কিন্তু অনেক বেশি। আপনি জাপানের কথা চিন্তা করেন, সেখানে মেডিকেল কস্ট কিন্তু অনেক বেশি। আবার সাথে সাথে ইন্স্যুরেন্স প্রোটেকশন স্কিম এর আওতায় নাগরিকদের যারা বিশেষ করে ওই নির্দিষ্ট লেভেলের ইনকাম করতে পারে না, তাদেরকে কিন্তু সহযোগিতা দেওয়া হয়। ওখানে হাউজিং এর ক্ষেত্রে ওখানে সাবসিডি আছে। আপনি যদি জিরো ট্যাক্স হোল্ডার হন, জিরো ট্যাক্স পেয়ার হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে মানে শূন্য ভাড়ায় হচ্ছে, মানে বিনা ভাড়ায় সরকার সেখানে আপনাকে বসবাসের জন্য ব্যবস্থা করে দিয়ে থাকে। মানে সেখানে ছেলে মেয়েদেরকে ওখানে ধনী আর গরিবের সন্তান বলে কেউ নাই, কিছু নেই। এক্ষেত্রে আপনার ইনকাম আমাদের দেশ লেভেল যাই হোক পিছিয়ে না কেন কেন, রয়েছে? যাই হোক না কেন, সেখানে কিন্তু আপনার ইনকাম যদি কম হয়, সরকার হচ্ছে সেখানে আপনাকে সাবসিডি দেয়, এবং যার অ্যাবিলিটি বেশি তার থেকে হচ্ছে ট্যাক্স আদায় করে। দুঃখজনক ভাবে বাংলাদেশে আপনি ঠিকই বলেছেন যে এখানে কস্ট অফ লিভিং দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এই কথাটা একেবারেই সত্যি। সাথে সাথে যে ইনকাম ফ্লো যেটা, সেটাও কমে যাচ্ছে। আমরা যদি হচ্ছে মানে স্ট্যাটিক পয়েন্ট থেকে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে অনেকেই কিন্তু আছে যে গত বছরের তুলনায় এবছর বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। দারিদ্র সীমা যেটা আছে, দারিদ্র জনগোষ্ঠীর যে পরিমাণটা আছে, সেই পরিসংখ্যানটাও কিন্তু আমরা কম বেশি জানতে পেরেছি। প্রায় 25% মানুষ অতিরিক্ত ভাবে এই দারিদ্র সীমার ভিতরে প্রবেশ করেছে। যে সুতরাং এটি কোনোভাবে একটি কল্যাণমূলক রাষ্ট্রের এটা একটি পলিসি হতে পারে না যে তাদের ইনকাম কমে যাবে এবং হচ্ছে জীবনযাত্রার ব্যয় এটা তারা সঠিকভাবে নির্বাহ করতে পারবে না। আপনি যেটা বলেছেন যে তাহলে এটার ইনসিডেন্স বা অভিঘাতটা কি, অভিঘাতটা খুবই সুদূর প্রসারী। এই মুহূর্তে হয়তো কেউ একজন চিকিৎসা পাচ্ছে না, এই মুহূর্তে সে একটি ভালো স্কুলে তার সন্তানকে লেখাপড়া করাতে পারছেন না, ভালো সুষম খাদ্য, সে ব্যালেন্সড ডায়েট সেটা হয়তো গ্রহণ করতে পারছেন না, বা এটা পরিবারের জন্য জোগাড় করতে পারছেন না। এটা এই মুহূর্তে মানে হচ্ছে সাময়িক, কিন্তু সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, সেখানে যেটা হচ্ছে নাগরিকরা যখন বঞ্চিত ফিল করে এবং এটা যদি আমরা অব্যাহত থাকতে দেই, তাহলে রাষ্ট্রের প্রতি জনগণ এর অনাস্থার একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়। রাষ্ট্র বিনির্মাণে এটা যখন যারা হচ্ছে রাষ্ট্রকে বিনির্মাণ করতে চান, যারা লিড দিতে চান, যারা রাজনীতিবিদ আছেন বা বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা পরিচালনায় আসেন, তাদের উপরে জনগণ যদি অনাস্থা প্রকাশ করেন, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানকে বা সেই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের জন্য দুরূহ হয়ে পড়ে। সেই মুহূর্তে যেটা ঘটে থাকে সেটা হয় হচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্র। ব্যর্থ রাষ্ট্রের কনসেপ্টটা কিন্তু এখান থেকে আসে যে জনগণ তারা তাদের যেটা অতি প্রয়োজনীয় যে আইটেম গুলো আছে, সেটা ভরণ পোষণ হোক, সেটা মেডিকেল ফ্যাসিলিটিস হোক, শিক্ষা দীক্ষা হোক, বাসস্থান হোক, অথবা হচ্ছে অনেকে কিন্তু এটা খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে অনেকে ট্যাক্স দেয়, কিন্তু তারা সেই ট্যাক্সের জন্য যে রিটার্নটা সেটা পায় না। চারপাশে ভাঙ্গাচোরা রাস্তা, পাবলিক ট্রান্সপোর্টের কথা বলেন বা প্রাইভেট ট্রান্সপোর্টের কথা বলেন, সেখানে তারা কিন্তু জনগণ কিন্তু স্বস্তি নিয়ে এই সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে সেবা কিন্তু গ্রহণ করতে পারে না। সুতরাং এর একটা সাময়িক যে একটা অভিঘাত, সেটাও প্রকট যে জনগণ তারা হচ্ছে দুর্বিষহ জীবনযাপন করতে বাধ্য হয় এবং তারা মনের মধ্যে কষ্ট এটা পোষণ করে, এবং আলটিমেটলি এই ধারাবাহিকতা যদি এটা আমরা প্রলংড হতে দেই, দীর্ঘমেয়াদে এটাকে
আহ, অব্যাহত থাকতে দেই বা এটা ঘটে থাকে বলে সেই ক্ষেত্রে জনগণ কিন্তু রাষ্ট্রের প্রতি খুব বেশি আস্থা প্রকাশ করবেন না, প্রতিষ্ঠানের প্রতি আস্থা প্রকাশ করবে না, এবং তারা রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের নাগরিকরা যদি বিরূপ মনোভাবাপন্ন হন, তাহলে কিন্তু সেই রাষ্ট্রটা একটি জনকল্যাণকর রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে টিকে থাকবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না। ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব জিয়াউর রহমান জিয়া, আমি এবার আপনার কাছে জানতে চাই, রপ্তানি আয়ের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে সরকার, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে কেমন সমন্বয় প্রয়োজন বলে আপনি মনে করেন? অনেক সমন্বয় প্রয়োজন। আমরা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, আমরা সবসময় একটা প্রবচন তো আছে যে এক ঝুড়িতে সব ডিম রাখতে নেই, কারণ ঝুড়ি যদি পড়ে যায় সব ডিম কিন্তু ভেঙে যাবে। সুতরাং আমরা কিন্তু রপ্তানির ক্ষেত্রে অনেকটা এক ঝুড়িতে সবকিছু রাখার মতো। আপনি জানেন যে আমরা যা এক্সপোর্ট করি, রপ্তানি করি, রপ্তানি আয়ের 70% বেশি কিন্তু আসে শুধুমাত্র তৈরি পোশাক খাত থেকে। সুতরাং এই একটা খাত নির্ভরতা আমাদের কিন্তু বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা ঝুঁকির মুখে আছি, নানাভাবে পার পেয়ে যাচ্ছি, কিন্তু কোনো এক সময় যদি বড় ধরনের পরিবর্তন গ্লোবাল বিজনেস সিনারিওতে আসে, তাহলে কিন্তু আমরা অনেক সংকটে পড়ে যাব। কারণ ধরেন মাঝখানে যখন আমরা দেখেছি যে ইউএসএর বাজারে যখন আমাদের জন্য রেসিপ্রোকাল ট্যারিফ যেটা একটু বেশি বাড়ানো হয়েছিল, তখন কিন্তু একটা উদ্বেগময় পরিস্থিতি তৈরি হয়েছিল রপ্তানিকারকদের মধ্যে, তৈরি পোশাকের উদ্যোক্তাদের মধ্যে। এবং এটা শুধুমাত্র উদ্যোক্তার ইস্যু না, কিন্তু এর সাথে কিন্তু আপনি ব্যাংক, এর সাথে ইন্স্যুরেন্স, এর সাথে ট্রান্সপোর্ট, এর সাথে কর্মসংস্থান এবং লোকাল ইন্ডাস্ট্রি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ, অনেক কিছু কিন্তু যুক্ত। এত বড় একটা শিল্প খাত, যেখানে আপনি ধরেন 40 লাখ নারী শ্রমিক কাজ করে, তার 60% হচ্ছে নারী। এই একটি অবস্থা, কিন্তু এই একটি অবস্থা একটি সেক্টরে যদি আমরা এখনো ফোকাসিংটা রাখি আর অন্যদিকে না যায়, এবং সেই জায়গায় যদি কোনো কারণ কোনো একটা বিপর্যয় আসে, তাহলে কিন্তু আপনি এই যে কর্মসংস্থান হুমকিতে পড়বে, রপ্তানি আয় হুমকিতে পড়বে, এবং আপনারা যে এই যে বললাম ইন্ডাস্ট্রিগুলো যারা ফাইন্যান্স করছে, যারা ব্রেকার লিঙ্কেজের সাথে যুক্ত, যারা ফরওয়ার্ড লিঙ্কেজের সাথে যুক্ত, সুতরাং আমাদেরকে এর বাইরে যেতেই হবে এবং ডাইভার্সিফাইড করতে হবে। এর আগে আমরা নানা ধরনের কথা শুনেছি, একটি জেলা একটি পণ্য, এরকম নানা কিছু কর্মসূচির কথা গভর্নমেন্ট আগে সরকারের সময় শুনেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কথাগুলো শুনতে যত ভালো লাগে, যতটা ওনারা মুখরোচকভাবে বলেন, ততটা আসলে কাজের ক্ষেত্রে এতটা আন্তরিকতা আমরা কোনো সরকারের সময় দেখিনি। এবং এই বর্তমান সরকারও যে খুব বেশি উদ্যোগী হয়েছে সেটা না, বরং বর্তমান সরকারের ক্ষেত্রে তো অনেক ব্যবসায়ীদের অভিযোগ অনুযোগ হচ্ছে যে তারা ব্যবসায়ীদের সাথে যতটা ঘনিষ্ঠভাবে মেশার কথা দরকার, কথা শোনা দরকার, সেটাও বরং শুনছে না। তো আমরা তো মনে করি যে যেহেতু সামনে যে বললাম এলডিসি গ্রাজুয়েশনের মতো বিষয় আছে, আরো নানা ধরনের চ্যালেঞ্জ কিন্তু আগামী দিনে এখানে আমি একটু জানতে চাই, এলডিসি গ্রাজুয়েশন থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন ধরনের বাণিজ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশ সবচেয়ে বড় হবে যে আপনার আমরা তো যেহেতু স্বল্প উন্নত দেশ, আমরা উন্নত অর্থনীতির দেশগুলোতে কিন্তু শুল্ক মুক্ত সুবিধা পাই, কোটা মুক্ত সুবিধা পাই। আপনি ধরেন জাপান, আপনি ইউরোপীয় ইউনিয়ন পুরো দেশ, ইউকে, এই সবগুলোতে কিন্তু আমরা পাই। এবং ইউএসএ তৈরি পোশাক ছাড়া বাকি সব পণ্যে পাই। তৈরি পোশাক অন্য একটা ইস্যুর কারণে এটা ঝুলে আছে, আমাদের জিএসপি যে ফ্যাসিলিটি ছিল সেটা কিন্তু ওরা স্থগিত রেখেছে। কিন্তু যখনই আপনার এটা উঠে যাবে, তখন কিন্তু আপনাকে বিভিন্ন দেশের বাজারে ওই দেশের প্রযোজ্য শুল্ক হার অনুযায়ী শুল্ক দিতে হবে, সেটা 7 থেকে 12% পর্যন্ত হতে পারে। যখনই যে প্রোডাক্ট আপনি বিক্রি করছেন $10, তার সাথে যখন আবার আরও 10% যোগ হবে, মানে $11 হয়ে যাবে, তখন তো আপনার ওই দেশের বায়ারের কাছে আপনার পণ্য কিন্তু কস্টলি হয়ে গেল। আপনি আমার পণ্যটা কম দামি বলেই তো ওই দেশের বায়ার আমার দেশের পণ্যটা কিনে। যখনই কস্টলি হয়ে যাবে, তখন কিন্তু প্রতিযোগিতায় আমরা অনেকটা পিছিয়ে পড়ব। পাশাপাশি তখন গুরুত্ব দিবে যে তাইলে বাংলাদেশের পণ্যের চেয়ে আমার পণ্যের চেয়ে অনেক বেশি ফ্যান্সি পণ্য হয়, চীনের পণ্য আমার চেয়ে অন্য দেশের পণ্য আরও বেশি ভালো হতে পারে। এই যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে কিন্তু তৈরি পোশাক খাত একটা বড় ধরনের ধাক্কা খেতে পারে। এবং আপনি জানেন যে গত বছর একটা সম্মেলন হয়েছিল, বিআইডিএস, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, এটি কিন্তু সরকারেরই একটা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এদেরই একটা রিসার্চ বলছে যে এলডিসির পরে 14% পর্যন্ত তৈরি পোশাকের রপ্তানি কমতে পারে। তো আপনি সবচেয়ে বড় যে সেক্টর, সেই সেক্টরে 14% যদি কমে যায়, আপনার আমদানি আপনার রপ্তানি আয়, ডলারের মূল্য তো কমবেই, রিজার্ভে তার প্রভাব পড়বে, আপনার বৈদেশিক মুদ্রার যে একটা শক্ত ভিত্তি সেটি কিছুটা নড়বড়ে হবে, পাশাপাশি কর্মসংস্থান সহ অন্যান্য যত সেক্টর আছে সবগুলোতে প্রভাব পড়বে। এর বাইরে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা বড় ধরনের সমস্যায় পড়বে, কারণ আমরা যে ওষুধগুলো, জেনেরিক ওষুধগুলো আমরা ব্যবহার করি, বিভিন্ন কোম্পানি উৎপাদন করে, সেগুলো কিন্তু
বিশ্ব বাণিজ্য সংস্থার আন্ডারে আমরা ট্রিপস ওয়েবার পাই। মেধাসত্ত্বর যে ওষুধ যে কোম্পানি আবিষ্কার করে সেই আবিষ্কারের উপরে কিন্তু তার একটা রাইট থাকে। সেই ফর্মুলা ইউজ করে যদি আপনি ওষুধ উৎপাদন করতে চান তাহলে হয় তার কাছে পারমিশন নিতে হবে, কিন্তু কোনো কোম্পানি আপনাকে বিনা পয়সা পারমিশন দেবে না, কারণ তার তো R&D অনেক খরচ হয়েছে। একটা ওষুধ উৎপাদন করতে গিয়ে দীর্ঘদিন গবেষণা করতে হয়েছে, অনেক টাকা বিনিয়োগ সে করেছে। সুতরাং এই দেশে অন্য দেশের কোনো কোম্পানিকে যদি সে পারমিশন দেয়ও তাহলে কিন্তু সে একটা রয়্যালটি নেবে, যে ঠিক আছে তুমি আমার এই ফর্মুলা ইউজ করে ওষুধ বিক্রি করবে, উৎপাদন করবে, যত বিক্রি করবে তার হয়তো 2%, 3%, 5%, 10% আমাকে কিন্তু দিতে হবে রয়্যালটি হিসেবে। সুতরাং এই রয়্যালটি দিয়ে যদি আমরা ওষুধ উৎপাদন করি তাহলে আমার ওষুধ উৎপাদনের ব্যয় অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমার যে অভ্যন্তরীণ যে ভোক্তা আছে, সাধারণ যে জনগণ আছে, তাদেরকেও বর্তমান দামের চেয়ে অনেক বেশি দাম দিয়ে ওষুধ কিনতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু উৎপাদন খরচ বেড়ে যাবে, সে যদি রপ্তানি করতে চায় সে কিন্তু তার কিন্তু উৎপাদন খরচের কারণে রপ্তানি মূল্যটাও বেড়ে যাবে। সুতরাং সে কিন্তু আন্তর্জাতিক বাজারে এই প্রতিযোগিতার সক্ষমতা আর থাকবে না, শুধু রপ্তানিও কিন্তু অনেকটা কমে যাবে। আমরা কিন্তু জানি বর্তমানে কিন্তু বিশ্বের অনেকগুলো দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে এবং এটা একটা সম্ভাবনাময় পণ্য হিসেবে আবির্ভূত হচ্ছে, কিন্তু সেই সম্ভাবনাটা পুরোপুরি বিকশিত হওয়ার আগে, সম্ভাবনার সুফলটা ঘরে তোলার আগে কিন্তু আমরা একটা বড় ধরনের হোঁচট খাবো, যেহেতু আমরা ওখানে আমাদের রয়্যালটি দিতে হবে, আমাদের পারমিশনের ব্যাপার থাকবে, ঠিক আছে। সুতরাং এই দুটি সেক্টর একটা বড় আঘাত লাগবে এবং এই দুটি সেক্টরের যে ধাক্কা, যে চ্যালেঞ্জ, সেটি মোকাবেলা করার জন্য সরকারের উচিত এখনই একটা বিশেষ পরিকল্পনা গ্রহণ করে এই খাতের উদ্যোক্তাদের সাথে মিলিয়ে কিছু নীতি সহায়তা নেওয়া, অন্যান্য কিছু যদি লাগে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, কিংবা এখানে যদি ধরেন আরও টেকনোলজি ট্রান্সফারের মতো নতুন টেকনোলজি নিয়ে আসার মতো ওদেরকে সাপোর্ট দিয়ে যাতে আমাদের ওষুধের উৎপাদন দক্ষতা বাড়ে, আমাদের বিপণন দক্ষতা বাড়ে, আমাদের গবেষণাতে যদি সরকারকে একটা সাপোর্ট দেয় যাতে কোম্পানিগুলো নিজেরা গবেষণা করে ওরা নিজেরা কিছু মলিকুল উৎপাদন করলো, তাহলে এই সেক্টরগুলো একটু সার্ভাইভ করতে পারবে। একইভাবে তৈরি পোশাকের ক্ষেত্রে যদি সরকার ধরেন আপনার যে পোর্টে যে আমদানি রপ্তানি যে সময়টা লাগে, লিড টাইম, হ্যাঁ, সেই টাইমগুলো যদি কমানোর ব্যবস্থা করে, পোর্টের কষ্ট যদি কমানো যায়, যদি বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন করা যায়, এখানে একটু খরচ কমানো যায়, তাহলে এই সেক্টরগুলো আসলে এই ধাক্কাটা সহজে সামলে উঠতে পারবে। আর যদি সেই সমন্বিত কোনো ধরনের পরিকল্পনা না থাকে, উদ্যোগ না থাকে, সহায়তা না থাকে, তাহলে আমার মনে হয় যে সেক্টরগুলো কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বে এবং তার ধাক্কা কিন্তু আমাদের সামগ্রিক অর্থনীতিতে লাগবে। এবং আপনি হয়তো ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করছি না, আমি ওষুধ শিল্পে চাকরি করছি না, কিন্তু যেহেতু আমরা ভোক্তা, আমরা এই অর্থনীতির ভেতরেই বাস করি, সুতরাং এই ধাক্কার কিন্তু উত্তাপ কিন্তু আপনার আমার গায়েও লাগবে। ধন্যবাদ আপনাকে। আমি এবার যুক্ত হতে চাই ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আপনার সাথে। আমি আপনার কাছে জানতে চাই, রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য আরএমজি খাত কতটা টেকসই ভবিষ্যৎ দিতে পারে, কি মনে করছেন এই বিষয়ে? না, বাংলাদেশে এই মুহূর্তে রপ্তানি খাতের জন্য আরএমজি প্রধানতম হচ্ছে একটি ভরসার স্থল। এখানে একদিকে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা, এটার জন্য একটি বড় খাত প্রবাহের ক্ষেত্রে, আন্তঃপ্রবাহের ক্ষেত্রে। তার চেয়েও যেটা বড় সেটা হচ্ছে যে নিম্ন আয়ের যে মানুষ আছে, গ্রামগঞ্জের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, বিশেষ করে আমাদের নারী সমাজ যারা আছেন, তাদের কর্মসংস্থানের একটি উৎকৃষ্ট সেক্টর হয়ে দাঁড়িয়েছে, ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে আমাদের এই রপ্তানিমুখী শিল্প তথা আরএমজি সেক্টর। এখন বৈদেশিক কম্পিটিশনে একটা শুল্কের কারণে হতে পারে অথবা টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের কারণে যেটা হতে পারে, আপনি এটা খেয়াল করে দেখবেন, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে আমাদের ভ্যালু এডিশন, যেটা আরএমজি সেক্টরের ভ্যালু এডিশন বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন, এটা কিন্তু খুব বেশি না। আমরা 100 টাকা মূল্যের একটি পণ্য যদি রপ্তানি করি, তৈরি পোশাক, এর কিন্তু 70 থেকে 75% আমাদের কিন্তু আমদানি পণ্যের উপর নির্ভর করতে হয়। আমাদেরকে থান কাপড়টি কিনতে হয়, অ্যাক্সেসরিজ কিনতে হয়, মেশিনারি যে ডেপ্রিসিয়েশন সেগুলো কিনতে হয়, আপনি যে জাহাজে অথবা উড়োজাহাজে রপ্তানি করবেন সেটারও কিন্তু ভাড়া আমাদেরকে কাউন্ট করতে হয়। তো সুতরাং এখানে আমরা মূলত হচ্ছে যে শ্রমিকদের মজুরি হিসেবে কিছু পাই এবং অল্প কিছু মুনাফা, সেটা কিন্তু আমাদের অর্থনীতিতে পজিটিভলি যুক্ত হয়। তারপরে এটা বলতে হয় যে নিকট অতীতে আমাদেরকে এই বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে এবং হচ্ছে কর্মসংস্থান, নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় ভরসার স্থল বা সেক্টর হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছে আমাদের এই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা আরএমজি সেক্টরটি। এখন এই সেক্টরটি বেশ কিছু সমস্যা অথবা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। আপনারা খেয়াল করবেন যে
অন্যান্য আমাদের যে প্রতিবেশী অনেক দেশ আছে সেখানেও কিন্তু নিম্ন মজুরি কাঠামো খুব বেশি না। চীন দেশের কথা বলেন, ভারতের কথা বলেন, তাইওয়ানের কথা বলেন, পাকিস্তান থেকে শুরু করে অনেকে কিন্তু আফ্রিকাতে তাদের এই ইন্ডাস্ট্রিয়াল বেজ এগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন তারা কিন্তু ইতিমধ্যে ঘটাচ্ছে। আমাদের যেটা আমরা একটু পিছিয়ে আছি সেটা হচ্ছে যে একদিকে এটা সত্যি যে আমাদের এখানে মজুরি কাঠামো তুলনামূলকভাবে কম এবং হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে তুলনামূলকভাবে ডেডিকেটেড একটু বিদ্যুতের সরবরাহ অথবা গ্যাস, পানি বা অন্যান্য সরবরাহ এগুলো নিশ্চিত করা হচ্ছে। কিন্তু আমাদের আভ্যন্তরীণ কিন্তু এই যে মজুরি কাঠামো এটা আপগ্রেডেশন এই আন্দোলন অথবা এই চাহিদাটা কিন্তু অনেকদিন ধরে চলে আসছে। আমরা হয়তো অনেক ক্ষেত্রে এটাকে ইগনোর করছি অথবা অল্প কিছু তাদের চাহিদার তুলনায় অল্প পরিমাণ বাড়িয়ে তাদেরকে হয়তো সাময়িকভাবে তাদেরকে স্বস্তির একটা পরিবেশে রূপান্তরিত করে রেখেছি বটে। কিন্তু এই পরিবেশটা কিন্তু অদূর ভবিষ্যতে খুব বেশি মাত্রায় চলবে না। মজুর যারা আছেন, শ্রমিক ভাই বোনেরা আছেন তারা কিন্তু চান। আপনার আজকে আলোচনার শুরুতেই যে প্রশ্নটি আমাকে করেছিলেন যে আয় কমে যাচ্ছে, জীবনযাত্রার ব্যয় এটা বেড়ে যাচ্ছে। এটা যেভাবে উচ্চবিত্তদের জন্য প্রযোজ্য, নিম্ন আয়ের মানুষের জন্য প্রযোজ্য। সুতরাং তারা আন্দোলন হোক বা যেকোনো পর্যায়ে যেকোনো প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের বেতন কাঠামো উন্নীত হোক এটা কিন্তু চাইবে। তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশন যদি বৃদ্ধি পায়, জ্বালানির খরচ যদি বৃদ্ধি পায়, আমদানি ব্যয় যদি এটা নির্বাহ করতে আরো বেশি মাত্রায় ডলারের দাম যেটা এটা কিন্তু অনেক বেড়ে গেছে। এই নিকট অতীতেও ২ বছর ৩ বছর আগেও যেটা ৮০-৮৫ টাকার ডলার এখন ১২০-২৫ টাকায় উঠে গিয়েছে। তো সুতরাং এই সার্বিক দিক চিন্তা করে আমাদের আরএমজি সেক্টরটাকে টিকিয়ে রাখা তথা হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর কর্মসংস্থানের কথা চিন্তা করে সরকারের একটি পলিসি গ্রহণ করা উচিত যে বেতন কাঠামো একটা যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করে দিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন বা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। আপনারা জানেন যে যুগের সাথে তাল মিলিয়ে ইউরোপ আমেরিকাতে কিন্তু ফ্যাশন এর চাহিদা পরিবর্তিত হয়েছে। আগে শীত নিবারণের জন্য একটি মোটা জ্যাকেট হলেই হয়তো হতো, কিন্তু এখন কিন্তু জনগণ চায় যে সে আরো একটু বেশি দাম দিতে রাজি আছে জ্যাকেটটা যাতে একটি ফ্যাশন বা একটি স্টাইলিশ পোশাক বা এই সমস্ত কিছু হয়। সুতরাং আমাদের এই আরএমজি সেক্টরটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখার জন্য এখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের পাশাপাশি নীতি সহায়তার পাশাপাশি এখানে বিস্তর গবেষণার কিন্তু একটা সুযোগ আছে যে আজ থেকে ৫ বছর বা ১০ বছর পরে ইউরোপ আমেরিকার চাহিদার যে প্যাটার্ন আছে সেখানকার জনগোষ্ঠী কোন ধরনের শার্ট, কোন ধরনের জামা, জুতা, প্যান্ট এ সমস্ত কিছু পছন্দ করবে। আমরা মনে করি যে সরকারের উচিত হবে যে এই সেক্টরটাকে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে বিস্তর গবেষণার জন্য হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে যুগোপযোগী গবেষণা হবে এবং তার আদলে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো প্রোডাক্ট যদি তৈরি করতে পারে তাহলে আমরা হয়তো বাজারটাকে ধরে রাখতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।